বাংলাদেশের সেনাবাহিনী এটা করতে পারল? যারা এরকম দগ্ধ অবস্থায় রয়েছে তাদেরকে নিয়ে এসে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবে, এই চ্যালেঞ্জ অন্তত বাংলাদেশ গ্রহণ করা উচিত। বিশেষ করে আধুনিক সময় এই ধরনের বিমান অতি ব্যবহারে জীর্ণ, সেই বিমানকে নিয়ে জনবহুল এলাকায় যদি প্র্যাকটিস সেশন চলে তাহলে এই ধরনের বিপদ আগামী দিনে আরও বেশি ঘটতে থাকবে। নিঃসন্দেহে কিন্তু একটা জায়গায় চোখ খুলে দিয়েছে, যে কারণে ভারতবর্ষে MiG-21কে চিরকালের জন্য তাকে অবসরে পাঠানো হচ্ছে 17 সেপ্টেম্বর থেকে। আর এই বিমান হচ্ছে 1976 সালে চীনে তৈরি। এমনিতে কথাতেই আছে চীনার মাল হচ্ছে, কোনো গ্যারান্টি নেই। ইউনূস সাহেবের মতো ওই ধরনের আমি এই বুঝতে পারি নাই বাবা মায়ের কাছে কি জবাব দেবো, আর কি জবাবই বা আপনার কাছে আছে যে আপনি দেবেন? একেবারে বন্ধুসুলভ যে প্রতিক্রিয়া ভারত জানিয়েছে, অত্যন্ত গোটা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে অত্যন্ত মর্মাহত হবেন এই ধরনের ঘটনা কেউ শুনলে। তারা বলেছে যদি বাংলাদেশ প্রয়োজনে ভারতের সাহায্য চায়, ভারত সমস্ত রকম দিতে প্রস্তুত। অত্যন্ত শোকাবহ ঘটনা। বাংলাদেশে জেলিফস্টোন স্কুলে এরকম একটা যুদ্ধবিমান আছড়ে পড়ল, যে কারণে বহু মানুষের প্রাণহানি হয়েছে। তার থেকেও বড় কথা, বহু মানুষ এত গম্ভীরভাবে তারা আক্রান্ত হয়েছেন। তাদের সেরে ওঠার সত্যি খুব সর্বময় যে কর্তা, তার কাছে এটাই প্রার্থনা, সে শক্তি তাদেরকে দিন। তার কারণ অত্যন্ত ফুলের মতো শিশু যারা এই কারণে বেঘোরে, কারোর প্রাণ গেল, কারোর গেল হচ্ছে সারা জীবনে একটা অগ্নিদগ্ধ পরিস্থিতি মধ্য দিয়ে তারা কাটাচ্ছেন, এবং অত্যন্ত কষ্টকর একটা সময়ের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। কেউ কেউ প্রাণপণে তাদের মাকে ডাকছে, যে সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। এইসবগুলো দেখলে এবং শুনলেই একটা অদ্ভুত ধরনের কষ্টবোধ তৈরি হয়। দেশটা তো বেসিক্যালি অসাধারণ, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই বসুন্ধরার একটি অংশে, যে অংশে মানুষের মধ্যে একটা প্রবল ইচ্ছে রয়েছে মাথা তুলে দাঁড়াবার, তাদের সেই ইচ্ছেকে সবসময় সম্মান বা কুর্নিশ জানানোটাই হচ্ছে দস্তুর। মনে প্রাণে সেটা চাই। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? এই যে শিশুদের ভালো স্কুলে পাঠানোর জন্য বাবা মারা সর্বোচ্চ চেষ্টা করেন, এবং তারা তো করেছেন, তাদের দোষটা কোথায়? তারা পাঠিয়েছেন যে স্কুলে শিক্ষা লাভ করে তাদের ছেলেমেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হবে, এটাই তো স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নে বাদ সেজেছে একটি দুর্ঘটনা বলছি তার কারণ যতক্ষণ না সমস্ত প্রমাণিত হবে বা এই ধরনের ঘটনাগুলোর প্রমাণ করা অত্যন্ত কঠিন, তাই এটাকে দুর্ঘটনা হিসাবেই দেখব বা দেখছি এখনো পর্যন্ত। কিন্তু কতগুলো প্রশ্ন, যে প্রশ্ন গোটা বাংলাদেশ জুড়ে তোলপাড় হচ্ছে এখন, এই প্রশ্নগুলোর মধ্যে একটা তো বড় প্রশ্ন এটাই যে একটা বিমান, যে সিরিজের বিমান, এটা 1976 সালে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাবার পরের যে বছর 1976 সালে কমিশনড হয়। সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট বিমান। এই বিমান আগেও তিনবার দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে, এবং 3 জন পাইলটই নিহত হয়েছেন, এক্ষেত্রেও তাই। এবং এই ধরনের বিমানগুলোকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ এই ধরনের বিমানে প্রশিক্ষণ নেবে, তারপর একটি উন্নত মানের যদি যুদ্ধবিমান আসে, সেই যুদ্ধবিমানে তারপরে ফার্দার ট্রেনিং নিয়ে তারা তারপর যুদ্ধে যাবে। এমনিতে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনীকে কোনো যুদ্ধ করতে হয়নি। 1971 সালে বাংলাদেশ গঠনের পর কোনো যুদ্ধতেই তাদেরকে যেতে হয়নি। 72 সালে সংবিধান প্রণীত হয়, তারপর ধীরে ধীরে দেশটির যে নিজস্ব সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে তারা প্রস্তুত করে, যে সেনাবাহিনীকে আমরা জানি যে দেশের মানুষকে রক্ষা করবে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে। কিন্তু সেই সেনাবাহিনীর ভূমিকা এই জুলাই মাস তাদের কাছে হচ্ছে
জুলাই অভ্যুত্থানের মাস। সেই জুলাই অভ্যুত্থানের মাসে একের পর এক যে ঘটনা ঘটছে তা সেনাবাহিনীর ভেতরকার চিত্রটা একটা বেআব্রু হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ধরনের যুদ্ধবিমান আমাদের দেশেও অর্থাৎ ভারতবর্ষেও বেশ কিছু যুদ্ধবিমান এরকম ভূপাতিত হয়েছিল, বিশেষ করে মিগ সিরিজের MiG-21 যে যুদ্ধবিমানে প্রায় 170 জন মারা গেছেন। কিন্তু সবকটা যুদ্ধবিমানই এগুলো প্র্যাকটিস হয় হচ্ছে বিভিন্ন লোকালয় বর্জিত জায়গায়, যে কারণে বড়সড় কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি সিভিলিয়ানদের উপর। এবং সেই যুদ্ধবিমান MiG-21কে সেপ্টেম্বর মাসে চিরবিদায় জানানো হচ্ছে। এরকম ভারতীয় নৌবাহিনীতেও এরকম পুরনো যে জাহাজ INS বিক্রান্ত তাকে অবসর নামানো হয়েছে। MiG-21 এটাও ঠিক তাই, 60-এর দশকে এটা কমিশনড হয়েছিল। ভারতকে বহু যুদ্ধে, বিশেষ করে 1965 সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। সেই সময় MiG-21-এর পরাক্রম দেখিয়ে দিয়েছিল হচ্ছে ভারত, এবং একেবারে লাহোর পর্যন্ত পৌঁছে গেছিল ভারতীয় সেনাবাহিনী। তারপর ভারত চিরকালই জেনিভা চুক্তিকে মান্যতা দিয়ে আসে এবং তারপরে সেই সেনাবাহিনী ফেরত আসে। সেই MiG-21কে বিদায় জানানো হয়েছে। আর এই বিমান হচ্ছে 1976 সালে চীনে তৈরি। এমনিতে কথাতেই আছে চীনার মাল হচ্ছে কোনো গ্যারান্টি নেই, সস্তায় নাকি পুষ্টিকর, যে কারণে চীনের দ্রব্য অনেকে কম দামে পাওয়া যায় এবং চীন এইসব জিনিসগুলোকে স্ক্র্যাপ করার আগে মনে হয় অনেককে জানায়, যদি কেউ কিনতে চায় কিনতে পারে। এবং এই কেনা কত টাকায় কেনা হয়েছে বা বাংলাদেশে, এটা নিয়ে বাংলাদেশের যদি সংসদ থাকে তাহলে সংসদে নিশ্চয়ই এগুলো নিয়ে প্রশ্ন ওঠা উচিত। কিন্তু বাংলাদেশের সংসদ এখন এই মুহূর্তে নেই। বাংলাদেশে এখন কে শাসন করছে এটা বোঝা মুশকিল। গতকালে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটলো, তারপরে আমি দেখছিলাম বেশ কিছু ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে জামাত ইসলামের যারা কর্মী রয়েছেন তারা স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসেছেন এবং তাদের এগিয়ে আসার পরপর করে দেখা গেল হচ্ছে বিভিন্ন যারা রয়েছেন উপদেষ্টা তারা যাচ্ছেন, তারপর বিএনপি এক এক করে সবলে এগিয়ে আসছেন, কেননা হতভম্ব হয়ে গেছিলেন সকলেই। এটা হতভম্ব হবারই কথা। এই রকম একটা জনবহুল, ঢাকা অত্যন্ত জনবহুল একটি শহর, যে শহরে মানুষের সাথে সাথে কংক্রিটের জঙ্গল হয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে একটি স্কুল, যে স্কুলে শিশুরা আহত হলো। এবং এই ঘটনার পর স্বাভাবিক যে কোনো মানুষ শোক জ্ঞাপন করবে, এটাই স্বাভাবিক। এবং যে তৎপরতা জামাত ইসলাম দেখিয়েছে, আমি তো ভাবলাম হয়তো জামাত ইসলামী মনে হয় দেশ এখন তারা পরিচালনা করছেন এবং তারা এগিয়ে এসেছেন। আত্ম মানুষের সেবায় এগিয়ে আসা মহৎ কর্ম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু জামাত ইসলামের এই তৎপরতা দেখে বোঝা গেল যে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় আওয়ামী লীগের কী করণীয়, তবে আওয়ামী লীগকে স্মরণ করতে হবে। বারবার এই কথাটা তো বলি এই কারণেই, হয়তোবা শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপগুলোই হতে পারত সেনাবাহিনী, বিমান বাহিনী এদেরকে আরও বেশি আধুনিকীকরণ করা। তার কারণ বাংলাদেশে এই যে মানুষকে আহত হয়েছেন তাদের নিয়ে যাওয়ার জন্য মেট্রো রেলকে ব্যবহার করা হয়েছে। এই মেট্রো রেল নিয়ে কী না কুৎসা হয়েছে, কত টাকা সেখানে খাওয়া দাওয়া হয়েছে, কত টাকা কি হয়েছে, কে টেন্ডার পেয়েছে, ভারত বেশি টেন্ডার পেয়ে গেছে কিনা, বা চীন কেন কম পেল, বা চীন কি বেশি পেয়েছে, এই নিয়ে ব্যাপক চর্চা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, একটা কথা রয়েছে পরমহংসদেবের কথা, শ্রীরামকৃষ্ণের কথা, যে ভাই আমটা খাও না, এটা কোথায় কোন জেলায় গাছে কটা পাতা ছিল, কতগুলো ডাল ছিল, সে জেনে লাভটা কি, ভালো আমটা কিনা সুস্বাদু কিনা ওটা খেলেই হবে। ঠিক তেমনই এইসব নিয়ে যতটা চর্চা হয়েছে, মেট্রো রেল পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল অগাস্ট মাসে, 5ই আগস্টের পর বাংলাদেশে, এবং গান পাউডার ব্যবহৃত হয়েছিল। সেই মেট্রো রেল ত্রাতা হিসাবে এগিয়ে এসেছে। যে অনেককে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগের, তারা এত বেশি নাকি টাকা পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে, তারপর হচ্ছে ফ্যাসিবাদ কায়েম করে দিয়েছে, গলা চেপে ধরেছিল মানুষের, জেলে দিয়েছে, অনেকে পলায়ন করেছে। কিন্তু শেখ হাসিনা একজন ডাক্তারবাবুকে সেখানে নিয়োগ দিয়েছিলেন, তিনি মন্ত্রী হয়েছিলেন, ডাক্তার সামন্তলাল সেন। ডাক্তার সামন্তলাল সেনের পরিচয় নিয়ে কেউ যদি গুগলে যায় তাহলেই দেখতে পাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্লাস্টিক সার্জন। বিশেষ করে বার্ন অর্থাৎ পুড়ে গেলে
সেই বিষয়ে যে বিশেষজ্ঞ ডাক্তার, এমনিতে বার্ন ইউনিটকে অত্যন্ত যত্ন সহকারে তৈরি করতে হয়। এটা অতীব স্পেশালাইজড এবং অত্যন্ত স্পর্শকাতর জায়গা হিসাবে এটাকে চিহ্নিত করা হয়। ডাক্তার সামন্তলাল সেন আজকে অতীত হয়ে গেছে, কিন্তু তার যে চিকিৎসা বিদ্যা সেটা তো আর অতীত হয়ে যায়নি। জানি না সামন্তলাল সেনকে এই বিপদের দিনে তার সহযোগিতা না হবে কি না, বা হচ্ছে সামন্তলাল সেন আওয়ামী লীগ, সুতরাং তিনি ফ্যাসিবাদী, সুতরাং তাকে এই ইমিডিয়েটলি তাকে এখনও ডাকার কোনো প্রয়োজনীয়তা নেই। এমন যদি কর্তা ব্যক্তি এবং হুজুরেরা বাংলাদেশ যারা এখন পরিচালনা করছেন তারা যদি মনে করেন, তাহলে এটা বলবো মানবিকতার উপর একটা চরম আঘাত হবে। বার্ন ইউনিট তৈরি করেছিলেন, সেটাও পেছনেও শেখ হাসিনার অবদান রয়েছে। এটা ঠিক যে সব কিছু তৈরি করার পেছনে বঙ্গবন্ধুর নাম কেন থাকবে? বঙ্গবন্ধু নিজে যদি জীবিত থাকতেন নিশ্চয় তিনিও চাইতেন না কোনো বড় রাষ্ট্রনায়ক বা যারা হচ্ছে সত্যিকারের বড় যারা নেতা হন বা হচ্ছে ভবিষ্যৎ দ্রষ্টা হন, তারা কখনোই চাইবেন না যে তারা তাদের নিজের নাম নিজেরা ঢাক পিটিয়ে প্রচার করতে। এটা জেনারেলি তাদের অনুগামীরা করে এবং অনেক সময় হয় না বাসের থেকে কঞ্চির দর বেশি হয়ে যায়। কিন্তু তার জন্যে বঙ্গবন্ধুর যে কৃতিত্ব, বঙ্গবন্ধুর যে আদর্শ, সেটা কখনো খাটো হয়ে যায় না। এটাও যেমন সত্য। আর অনেক ক্ষেত্রে যারা চামচা বেলচা হন তারা অনেক সময় হচ্ছে প্রচুর পরিমাণে ঢাক পিটিয়ে তার যেটা করেন একটা ক্ষতি করতে চান। এ দুটোই সত্য। নিঃসন্দেহে এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষ বিপদের সময় সেগুলোকে নিয়ে চিন্তাভাবনা করছেন। বাংলাদেশ জুড়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটি অন্তর্ঘাত নাকি এটি হচ্ছে একেবারেই এটি দুর্ঘটনা? যদি দুর্ঘটনা হয় তাহলে বলবো যে এই ধরনের দুর্ঘটনা ঘটার আরও বেশি সম্ভাবনা থাকবে যে পুরনো ধরনের বিমান, বিশেষ করে আধুনিক সময় এই ধরনের বিমান অতি ব্যবহারে জীর্ণ, সেই বিমানকে নিয়ে জনবহুল এলাকায় যদি প্র্যাকটিস সেশন চলে তাহলে এই ধরনের বিপদ আগামী দিনে আরও বেশি ঘটতে থাকবে। বাংলাদেশের যারা মানুষ এই বিষয়ে তারা বলছেন, আমি এই বিষয়ে অত্যন্ত মর্মাহত, মানে সত্যি কিছু ভালো লাগবে। এবং ঘটনা ঘটার পর সাথে সাথে ভিডিও করতে ইচ্ছা করছিল না, যে বারবার হচ্ছে সেই সমস্ত মুখগুলো, সারি সারি বিভিন্ন মুখ মনে আসছিল, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাদের এইরকম একটা পরিণতি হবে। আমি তবু প্রার্থনা করব এই সংকটকালে বাংলাদেশ পারে, বাংলাদেশ চেষ্টা করলেই পারবে। বাংলাদেশ এই সংকটকালকে অতিক্রম করবে, এক চিকিৎসাবিদ্যার এক অনন্য নজির তারা সৃষ্টি করবে। যারা এরকম দগ্ধ অবস্থায় রয়েছে তাদেরকে নিয়ে এসে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবে। এই চ্যালেঞ্জ অন্তত বাংলাদেশ গ্রহণ করা উচিত। সেখানে দাঁড়িয়ে ইউনূস সাহেবের মতো ওই ধরনের আমি এই বুঝতে পারি নাই বাবা মায়ের কাছে কি জবাব দেবো, আর কি জবাবই বা আপনার কাছে আছে যে আপনি দেবেন? বরঞ্চ জবাব যাবার যেগুলো ছিল সেগুলো নিয়ে আপনি কিছু দেননি। ভারত তার প্রতিক্রিয়া জানিয়েছে, একেবারে বন্ধুসুলভ যে প্রতিক্রিয়া ভারত জানিয়েছে। অত্যন্ত গোটা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই অত্যন্ত মর্মাহত হবেন এই ধরনের ঘটনা কেউ শুনলে। তখন ভারতেও তো হয়েছে সমানভাবে, এবং এটা নিয়ে ভারতবর্ষে চর্চা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের এই চর্চা নিঃসন্দেহে কিন্তু একটা জায়গায় চোখ খুলে দিয়েছে, যে কারণে ভারতবর্ষে MiG-21কে তার অনন্য সার্ভিসের জন্য তাকে কৃতজ্ঞতা জানিয়ে চিরকালের জন্য তাকে অবসরে পাঠানো হচ্ছে 17 সেপ্টেম্বর থেকে। এটা ভারতবর্ষের সিদ্ধান্ত নিয়েছে, তার কারণ আধুনিকীকরণ ভারতবর্ষে এখন প্রবল বেগে এগোচ্ছে। বিশ্বে একটা শক্তিধর রাষ্ট্র হিসাবে সে উঠে আসছে, কিন্তু নিজে শক্তিধর হব, প্রতিবেশী এইরকম জর্জরিত অবস্থায় থাকবে, এটা ভারতবর্ষের কোনোদিনই বিদেশ নীতি ছিল না। ভারতবর্ষের বিদেশ নীতি যারা মনে করে থাকেন শুধু চাণক্যর উপর দাঁড়িয়ে ভারতের বিদেশ নীতি তৈরি হয়েছে, সেটা ভুল। ভারতবর্ষের বিদেশ নীতি থেকে ভারতবর্ষের নীতি প্রশ্নে গৌতম বুদ্ধ তার দর্শন ভারতবর্ষকে পথ দেখিয়েছে মহাত্মা গান্ধীর দর্শন। তাই ভারতবর্ষ প্রতিবেশী সুলভ এই ক্ষেত্রে শুধু শোক প্রকাশ করে ক্ষান্ত হয়নি, তারা বলেছে যদি বাংলাদেশ প্রয়োজনে ভারতের সাহায্য চায়, ভারত সমস্ত রকম দিতে প্রস্তুত। এমনিতেই বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে, সে আওয়ামী লীগের ভোটার হোক বা বিএনপির ভোটার হোক বা জামাত ইসলামের সমর্থক ভোটার হোক বা অন্যান্য যেসব রাজনৈতিক দলের যারা ভোটার বা হচ্ছে সাধারণ নাগরিক, তাদের মধ্যে কিন্তু একটা চেতনা রয়েছে
যে ভারতবর্ষের চিকিৎসা, বিশেষভাবে পশ্চিমবঙ্গে অনেকে চিকিৎসা করতে আসেন, কেউ কেউ তারপরে হচ্ছে দক্ষিণ ভারতে চিকিৎসা নিতে যান। এইভাবে ভারতবর্ষকে তারা শুধু চিকিৎসা নেওয়া নয়, চিনতেও চান। আমরা দেখে এসেছি বছরের পর বছর সেই জায়গায় কুঠারাঘাত করা হয়েছে অত্যন্ত নির্মম এবং নিষ্ঠুরভাবে। এবং যখন দেখছে আর সামলানো যাচ্ছে না, ভারতের উপর দোষ দিচ্ছে। বারবার এই নিয়ে ভিডিও করেছি যে একদিকে একটা হাত গলার দিকে রয়েছে, ভারত বিদ্বেষের জিগির সেখানে তুলে গলাটাকে চেপে ধরার চেষ্টা হচ্ছে, আর আরেকদিকে বিপদে পড়লে পায়ে পড়ার চেষ্টা হচ্ছে। এটা কোনো নীতিই হতে পারে না। কোনো সুস্থ আধুনিক রাষ্ট্র সে কতগুলো দর কষাকষি করতে পারে, নিশ্চয়ই বার্গেন পয়েন্টে থাকতেই হয় সবাইকে। ছোট দেশ বলে তার কোনো বার্গেনের অধিকার নেই এমনটা তো নয়, কিন্তু প্রকৃত বার্গেন করতে গেলে একটা কূটনৈতিক বোধ থাকতে হয়, একটা শিষ্টাচার জানতে হয়, তার রাজনীতি সম্পর্কে একটা গভীরতর জ্ঞান থাকতে হয়, এবং সবচেয়ে বেশি থাকে যেটা মানুষের উপর বিশ্বাস এবং আস্থা। এই জায়গায় দাঁড়িয়ে আজ এই কঠিন বা দুঃসময়ে দাঁড়িয়ে আরও বেশি কটু কথা বলতে নিঃসন্দেহে ইচ্ছে করছে না, কেননা দীর্ঘদিন ধরে এই জিনিসগুলোই বলতে চাইছিলাম যে একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র ক্রমশ সবল হচ্ছে, যেখানে গোটা পৃথিবীতে সে দেখাতে চাইছে মাথা উঁচু করে যে দেখো আমার একটা অস্তিত্ব আছে। শুধু এটি ভূ রাজনৈতিক বা ভৌগোলিক অস্তিত্ব নয়, এই অস্তিত্ব রয়েছে একটি জাতি, তার সংস্কৃতি, তার ধর্মবিশ্বাস, সমস্ত কিছু নিয়ে গোটা বিশ্বের কাছে সে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, কিছু বলতে চায়। সে বাংলাদেশ কোথায় হারিয়ে গেল? বুটের তলায় নিয়ে গেলা হলো বাংলাদেশকে। সেদিনও সেই প্রশ্নটা করেছিলাম, যখন এই দৃশ্য দেখছি, দৃশ্য দেখার সাথে সাথে ইনস্ট্যান্টলি এই প্রশ্নটা তুলে ধরেছিলাম যে কিভাবে এটা সম্ভব। বাংলাদেশের সেনাবাহিনী এটা করতে পারলো? বুটের তলায় নিয়ে গেল বাংলাদেশকে। একটা বুট একটা অর্ধমৃত একটি তরুণ ছেলের উপর চেপে বসছে। এই দৃশ্য গোটা পৃথিবীকে কিন্তু নড়িয়ে দিয়েছে, এবং এই দৃশ্য বারবার করে হন্ট করবে হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের সেনাবাহিনী আগামী দিনে তাদের কি উত্তর তারা দেবেন, সেই উত্তর তারা প্রস্তুত করুন। এদিকে রাজনৈতিক এখন প্রকরণ, তারা নানা রকম কিছু বললেও এটা এখন চলবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ শোকস্তব্ধ এবং তারা বিশ্বাস করতে পারছেন না। বাংলাদেশে যারা অভিভাবক রয়েছেন তারা এর বেশি কি করতে পারেন? তাদের সন্তানকে একটি ভালো স্কুল তারা পাঠিয়েছেন, বাংলাদেশের সেরা স্কুলগুলোর মধ্যে এটি পড়ে, এবং সেখানে পর তাদের এই যে অবস্থাটা হলো, সেই অবস্থাটা সত্যি খুব মর্মান্তিক। এই মর্মান্তিক ঘটনা জন্য নিঃসন্দেহে আত্ম অনুসন্ধান করা দরকার, এবং ভারতবর্ষ যেটা বলেছে যে কোনো ক্ষেত্রেই সম্পর্কের টানাপোড়েন অতীতেও হয়েছিল। বিএনপির সময় 2001, 2006 অনেকেই ভুলে যেতে পারেন, কিন্তু আমরা ভুলিনি যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকি শেখ হাসিনার সময় অনেক ক্ষেত্রে ভারতের সাথে টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু এখনকার মতো পরিস্থিতি কখনোই হয়নি। তাই এই পরিস্থিতিতে ভারত যে বাংলাদেশের কাছে সহযোগিতা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে, এটাকে শক্ত হাতে যদি ধরে, তাহলে ডক্টর ইউনূস অন্তত এই সময়কালে, তার 1 বছর পূর্ণ হতে চলেছে, এই সময়কালের মধ্যে তিনি যেভাবে যা করেছেন, ইতিহাসে যেভাবে তিনি ধিক্কৃত এবং নিন্দিত হয়েছেন নিজের সময়কালে, তার থেকে অনেকটা কিন্তু তিনি বেরিয়ে আসার অন্তত একটা পথ খুঁজে পাবেন। নচেত বলতে হবে যে বাংলাদেশকে কিন্তু ডক্টর ইউনূস বুটের তলায় রাখতে চায়। আজকের মতো এখানেই শেষ করছি। অ্যাকশন রিয়াকশন দেখতে থাকুন আর+ নিউজ ডিজিটাল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ধন্যবাদ, নমস্কার।